তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে ল্যাব বেঙ্গলিতে। আসন্ন আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা যে ম্যাথ প্র্যাকটিস সেট সিরিজ শুরু করেছি, তো তারই আজকে 12 নম্বর প্র্যাকটিস সেট, এবং আজকের এই 12 নম্বর প্র্যাকটিস সেটে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নের সমাধান দেখব। তো আজকের এই 20টি প্রশ্নের মধ্যে তোমাদের লক্ষ্য থাকবে 18+ স্কোর করার। তাহলে চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, পরিসীমা 90 মিটার হলে ক্ষেত্রফল কত? তো তোমরা কি করবে, আমার সমাধানের আগে ভিডিওটা পজ করবে এবং নিজেরা সমাধান করার চেষ্টা করবে এবং শেষে আমার সমাধানের সঙ্গে মিলিয়ে নেবে। এবার দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদের দুটো ফর্মুলা জানতে হবে। একটা হচ্ছে পরিসীমার ফর্মুলা, আর একটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আয়তকারের পরিসীমার ফর্মুলাটা কি হয়ে যায়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমরা এই দুটো ভালোভাবে লিখে রাখবে। এটা হচ্ছে আয়তকারের ক্ষেত্রফলের ফর্মুলা, আর এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা। এবার দেখো, মনে করো এটা একটা আয়তকার মাঠ, ঠিক আছে, এটা একটা আয়তকার মাঠ, বোঝা গেল? এটা হচ্ছে একটা আয়তকার মাঠ। এবার এই যে এটা দেখছো, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে এটা কি, এটাকে বলা হয় প্রস্থ, ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থ। এবার অঙ্কে কি বলেছে, যে আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ঠিক আছে। দেখো কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ এই যে প্রস্থ, এটা যদি আমরা এক্স ধরি, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে এক্স এর দ্বিগুণ কি হবে, 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হবে 2x, তাই তো। প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য 2x। অঙ্কে তো সেটাই বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এখানে বলেছে যে পরিসীমা 90 মিটার, তাই তো, পরিসীমা 90 মিটার, অর্থাৎ এখানে আমরা এবার বলতে পারি যে 2 ইন্টু দৈর্ঘ্য কত পেলাম আমরা, 2x। তো তুমি এখানে লিখো 2x প্লাস প্রস্থ, দেখো প্রস্থ কত ধরলাম আমরা, x, তাহলে এখানে x লিখো। এটা সমান সমান কত দেওয়া আছে, দেখো এটা সমান সমানই তো 90 মিটার দেওয়া আছে, তাহলে তুমি এখানে লিখো 90, ঠিক আছে। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা x এর মান পেয়ে যাব। কিভাবে, দেখো এই 2x আর x যোগ করলে কত হয়, 3x হয়। তাহলে এখানে কি লিখবো, 2, দেখো এখানে কিছু নেই, ঠিক আছে, মানে এখানে কি আছে, গুণ আছে, হ্যাঁ, এখানে গুণ বসবে। তাহলে 2x প্লাস x কী হবে, 3x হবে, তাই তো, সমান কত হবে, এই তো 90, তাহলে 90 হয়ে গেল। বোঝা গেল? এতদূর ক্লিয়ার? এবার কি করব আমরা, দেখো এবার আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে 3xটা এখানে রাখতে পারি, ঠিক আছে, সমান সমান, দেখো এই যে 2, ঠিক আছে, এটা এখানে গুণ আকারে আছে, তো এই যে 2, এটাকে যদি আমি সমান চিহ্নের ওদিকে নিয়ে যাই, তাহলে এটা ভাগ আকারে বসবে, অর্থাৎ এটা 90-এর নিচে বসবে, ভাগ আকারে বসে গেল। এবার দেখো, আমি এবার এখান থেকে শুরু করছি, ঠিক আছে, এখান থেকে শুরু করছি। এবার এই 90কে আমি 2 দ্বারা ভাগ করতে পারি, তাই তো। তাহলে 3x সমান যদি আমি 90কে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে কত পাবো, 45 পাবো। আচ্ছা, দেখো আবার এই যে 3, এটাও তো এক্সের সঙ্গে গুণ আকারে আছে। দেখো আমি ভেঙে ভেঙে করছি, কারণ তোমরা অনেকেই নতুন আছো, ঠিক আছে, না তো আমি একটা লাইনেই করতে পারতাম। তো তোমরা যখন বুঝে যাবে, কনসেপ্ট যখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা খুব সহজেই একটা লাইনেই সমাধান করে নিতে পারবে। তো প্রথমে তোমার কাজ হচ্ছে কনসেপ্টটা বোঝার। এবার তুমি বলো, এই যে 3, এটা তো এক্সের সাথে কী আকারে, গুণ আকারে আছে, তাই তো, এখানে তো যোগ বিয়োগ কিছু নেই, ভাগ কিছু নেই, এটা তো মানে কি গুণ আকারে আছে। তাহলে এবার আমি কি করব, এখানে এক্সটা রাখবো, সমান সমান এখানে 45 তো আছেই, তাহলে এটা কি হবে, আবার সেম গুণ আকারে আছে, মানে এখানে কি ভাগ আকারে বসবে। এবার বলো, আমি যদি 45কে 3 দ্বারা ভাগ করি কত পাবো, 15 পাবো। 3 15 45 হয় না, তাহলে 15 পেলাম। তাহলে দেখো আমরা এক্সের মান পেয়ে গেলাম 15, তাহলে এক্সের মান আমরা কত পেলাম, 15, তাহলে আমরা এখানে লিখলাম 15 প্রস্থ। তাহলে এই প্রস্থ যদি 15 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে, 30 হবে। কারণ দেখো দৈর্ঘ্য কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে 15কে 2 দ্বারা গুণ করলে 30 তো পাচ্ছি। দেখো আমরা এই দৈর্ঘ্য প্রস্থের মান তো আমরা জানতাম না, সেই জন্য আমরা এক্স আর 2x ধরেছিলাম। এবার কী করলাম, আমরা সমাধানটা করে এক্সের আসল যেটা মান সেটা পেয়ে গেলাম। দেখো প্রস্থ হচ্ছে 15 আর দৈর্ঘ্য হচ্ছে 30। এবার অঙ্কে কি বলেছে, বলেছে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমি কি বললাম, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তুমি এখন দেখো দৈর্ঘ্যর মানও জানো, প্রস্থর মানও জানো। তাহলে দৈর্ঘ্যর মান কত, 30, দেখো গুণ, তাহলে গুণ দাও। প্রস্থ কত, 15, 15 লেখো। এবার কি করব, গুণ করে দাও।
তাহলে 3×15 কত হয় 45, আর একটা শূন্য বসে গেল, তাহলে কত পেলাম 450। দেখো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো তোমরা। চলো পরের প্রশ্নে যাই। দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলছে, 1 থেকে 50 পর্যন্ত কতগুলি সংখ্যায় 3 অঙ্কটি আছে। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব, দেখো এই অঙ্কটার কোনো শর্টকাট নেই, ঠিক আছে, আমাদেরকে গুনে গুনে বার করতে হবে। তাহলে 1 থেকে বলেছে, তাহলে 1 থেকে যদি বলে 1-এর পর 3 আছে, দেখো 3 হবে একটা, তারপরে কত যাবে, তারপরে তোমার যাবে 13 হবে একটা, তাই তো 13 হলো, তারপরে কত যাবে, তারপরে যাবে 23 হবে, তারপরে কত হবে, তারপরে হবে 30, তাই তো, তারপরে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 তো হবে না, 43, তাই তো 43, তারপর কি আর আর আছে 3, আমাকে তো 50 পর্যন্ত বলেছে, তারপর তো 44, 45, 46, 47, 48, 49, 50, এখানে যতগুলো সংখ্যা রয়েছে তো এখানে তো 3 নেই, তাহলে কতগুলো পাচ্ছি, দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা পাচ্ছি তো আমরা এখানে, তাই তো, কোনো জায়গায় গুণ থেকে আমরা ভুল করলাম, 15টা পাচ্ছি তো নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, হ্যাঁ 15টা তো পাচ্ছি, তাহলে হয়তো আমাদের এখানে অপশানে ভুল আছে, ঠিক আছে, তাহলে এটা 15টাই অ্যান্সার হবে। দেখো আমার কোথাও ভুল হচ্ছে কি, কিন্তু আমার তো মনে হচ্ছে 15টায় আমি ঠিকই গুনছি, ঠিক আছে, কোনো জায়গায় ভুল হলে একটু কারেকশন করে দেবে, কিন্তু আমার মনে হচ্ছে 15টা অ্যান্সার হবে, ঠিক আছে, অপশান হয়তো ভুল আছে। তো দেখো এই ধরনের অঙ্ক তোমাদের এভাবেই বার করতে হবে, ঠিক আছে, এর জন্য কোনো শর্টকাট বা কোনো ফর্মুলা নেই। আর তোমাদের যখন এক্সামিনাররা এই টাইপের অঙ্ক দেবে তো 1 থেকে 100-র মধ্যেই দেবে, তার বেশি দেবে না, ঠিক আছে, বেশি সংখ্যা দেবে না, ঠিক আছে। তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো 3 নম্বর প্রশ্ন বলছে 10টি আমের ক্রয় মূল্য 12টি আমের বিক্রয় মূল্যের সমান হলে ক্ষতির হার কত। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই টাইপের অঙ্ক তোমরা সচরাচর চাকরির পরীক্ষায় দেখতে পাবে। তাহলে এখানে কি বলেছে, আমরা খুব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করব। বলেছে 10টি আমের ক্রয় মূল্য, তাহলে আমরা এখানে লিখব 10 ইন্টু কী লিখব, ক্রয় মূল্য, ঠিক আছে, যেহেতু ক্রয় মূল্য বলেছে, দেখো সমান বলেছে তাই আমরা সমান সমান দেবো, দেখি বলেছে 12টি আমের বিক্রয় মূল্য, তাহলে 12 ইন্টু আমরা লিখব বিক্রয় মূল্য, বোঝা গেল। এবার কি করব আমরা, দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য একদিকে নিয়ে আসবো আর এই সংখ্যাটাকে একদিকে নিয়ে যাব, তাহলে এখানে ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যটা রাখো, ঠিক আছে, ক্রয় মূল্যটা এখানে রাখো, সমান সমান চিহ্ন হচ্ছে, সমান সমান চিহ্ন আমি দিলাম। এবার তুমি বলো এই যে বিক্রয় মূল্যটা এটা কি আকারে, গুণ আকারে আছে এদিকে, তাহলে সমান চিহ্নের এদিকে যদি নিয়ে আসি সেম ভাগ আকারে বসবে, গুণ আকারে থাকলে সবসময় ভাগ আকারে বসবে, সমান চিহ্নের এদিকে নিয়ে আসলে, তাহলে এখানে বসলো বিক্রয় মূল্য, বোঝা গেল, এখানে বসলো বিক্রয় মূল্য, ঠিক আছে, এখানে 12 আছে, 12টা এখানে বসে যাবে, ঠিক আছে। এবার এই 10কে আমি এদিকে নিয়ে আসবো সমান চিহ্নের, তাহলে দেখো সেম গুণ আকারে আছে, নিচে কি ভাগ আকারে বসবে। এবার দেখো বিক্রয় মূল্যের মান কত পাচ্ছি আমরা, দেখো 10, আর ক্রয় মূল্যের মান কত পাচ্ছি আমরা 12। তো এখন তুমি বলো, তুমি যদি কোনো জিনিস 12 টাকায় কিনে নিয়ে আসো এবং 10 টাকায় বিক্রি করে দাও, তাহলে তোমার ক্ষতি হবে না লাভ হবে, তুমি বলবে ক্ষতি হবে। তাহলে এখানে ক্ষতিটা হচ্ছে কত টাকার, দেখো 10 টাকায় কিনে 12 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছে, তাহলে তার 2 টাকার ক্ষতি হচ্ছে না, দেখো 2 টাকার ক্ষতি হচ্ছে। এবার আমাদের এখানে কি চেয়েছে, ক্ষতির হার চেয়েছে। তো ক্ষতির হার কিভাবে বার করব, দেখো ক্ষতির হার বার করে যেটা ক্ষতি হবে সেটা লিখবো ওপরে। এবার এই যে ক্ষতিটা হচ্ছে 2 টাকা, এটা কত টাকার ওপর ক্ষতি হচ্ছে, দেখো 12 টাকার ওপর ক্ষতি হচ্ছে, তাহলে নিচে 12। এবার শতাংশে আনার জন্য আমরা কত লিখবো, 100, ঠিক আছে। এই এই যে 2 আর এখানে 12, তাহলে আমি কি করব, এই 12কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত পাবো, 6 পাবো। আর কি কাটাকাটি যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, একে আমি 2 দিয়ে কাটতে পারি, তাহলে 50 পাবো, ঠিক আছে, একে আমি 2 দিয়ে কাটলে 3 পাবো, তাহলে ওপরে 50 আর নিচে 3, তাহলে 50/3। এবার তুমি 50কে যদি 3 দ্বারা ভাগ করো তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। তো এটা কি অ্যান্সার হবে, ভাগ করার পর তোমরা আমাকে সেটা কমেন্টে জানাও। চলো 4 নম্বর প্রশ্ন, একটি সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত, 4। ওই সংখ্যাটির দ্বিগুণকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত। তো দেখো এই অঙ্কটা আমরা খুব সহজেই সমাধান করব। যেটা ভাগশেষ থাকবে না, যেটা ভাগশেষ, এখানে কত ভাগশেষ বলেছে,
4 ভাগশেষ থাকবে বলেছে, তো এটা আমরা 4 লিখব। ঠিক আছে, এবার কী বলেছে, ওই সংখ্যাটি দ্বিগুণকে, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ, দ্বিগুণ অর্থাৎ কি, আমরা একে 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 4কে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত পাবো, 8 পাবো। এই যে 8 পেলাম, এবার তুমি এই 8কে 6 দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ কত থাকবে বলো। তাহলে চলো দেখে নিই ভাগ করে, দেখো 6 6, তাহলে ভাগশেষ কত নামছে, 2 নামছে, তাহলে 2 ভাগশেষ থাকছে, কত সোজা অঙ্ক, অপশন বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। চলো 5 নম্বর প্রশ্ন, বলছে পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল 81, মাঝের সংখ্যাটি কত। কটা সংখ্যা বলেছে, 3টি, 3টি কি বিজোড় সংখ্যা, মনে করো এটা একটা সংখ্যা। ঠিক আছে, আমরা কোনো এক্সপেক্স ধরবো না। ঠিক আছে, 4টে অপশান আছে, আমরা অপশান টেস্ট করে নেব, বাস 3টে সংখ্যা। এবার এখানে কি বলেছে যে বিজোড় সংখ্যার যোগফলটা 81 বলেছে, আর আমাদের মাঝের সংখ্যাটি কত চেয়েছে। তো তুমি আমাকে বলো এই অপশানের মধ্যে যে কোনো একটা সংখ্যা রয়েছে যেটা মাঝের সংখ্যা, তাই তো। তাহলে চলো আমরা 25 ধরে দেখি, যদি এটা যদি 25 হয়, এটা তো বিজোড় সংখ্যা, তাই তো। দেখো 28 তো আমাদের অ্যান্সার আসছেই না, 28ও আমাদের অ্যান্সার আসবে না। ঠিক আছে, 26ও আসবে না। কেন আসবে না, কারণ 3টি তো বিজোড় সংখ্যা। তাহলে 26 কী করে অ্যান্সার হতে পারে, 26 তো জোড়, 28 বা কী করে অ্যান্সার হতে পারে, 28 তো জোড় সংখ্যা, তাই না। জোড় সংখ্যা মানে যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো একে তো 2 দ্বারা ভাগ করে মিলে যাবে, একেও 2 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে এরা কি জোড় সংখ্যা, এরা কি বিজোড় সংখ্যা, না এরা তো জোড় সংখ্যা। তাহলে এটা আমাদের তো অ্যান্সার কোনো মতে হতেই পারে না, পড়ে রইলো দুটো অপশন। তাহলে আমরা এই অপশন দুটো চেক করব। আচ্ছা, মাঝের সংখ্যা যদি 25 হয়, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে, 26 না 27 হবে। আর এদিকে সংখ্যা কত হবে, 24 না কত হবে, 23 হবে, তাই তো 23 হলো। এবার তুমি এটাকে যোগ করো, 5 আর 7 কত হয়, 12, 12 আর 3 কত হয়, 15। দেখো 15, শেষের সংখ্যা 5 আসছে, কিন্তু এখানে তো শেষের সংখ্যা 1 আছে, তাহলে আমাদের এটা অ্যান্সার আসতে পারেই না। চলো তাহলে রিমুভ করে দিই আমরা। দেখো শেষের যে অঙ্কটা আছে 5 আসছে, তাহলে হবে না তো, 1 আসতে হবে। এবার দেখো আমি মনে করলাম মাঝের সংখ্যাটা 27, তাহলে মাঝের সংখ্যাটা যদি 27 হয়, তাহলে পরেরটা কত হবে, 28 না 29, কারণ বিজোড় তো 29। তাহলে এটা কত হবে, 26 না কত হবে, 25 হবে, তাই তো। এবার কি করব, যোগ করো, দেখো 9 আর 7 যোগ করলে কত হয়, 16, 16 আর 5 যোগ করলে কত হয়, 21, তাহলে 21-এর 1 আসছে দেখো শেষে, তাহলে 1 লিখলাম, হাতে থাকছে 2, এটাই আমাদের অ্যান্সার আসবে। দেখো 2, তাহলে হাতে থাকছে 2, 2 2 4, 4 আর 2 6, হাতের 2 8, দেখো যোগ করলে 81 আসছে, অঙ্কেও 81 বলেছে যোগফল, আমরা যোগফল 81 পাচ্ছি। তাহলে মাঝের সংখ্যাটি কত পেলাম, 27 পেলাম। এখানে যদি বলতো আমাদের যে বৃহত্তম সংখ্যাটি কত, ঠিক আছে, তখন আমরা কি করতাম, 29, ক্ষুদ্রতম সংখ্যাটি বলে 25, বোঝা গেল। চলো পরের প্রশ্ন যাই। দেখো 6 নম্বর প্রশ্ন, বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 36 সেমি, ক্ষেত্রফল কত তাই বলছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, মনে করো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। এবার সমবাহু মানে কি, এর 3টে বাহুই সমান হবে, তাহলে পরিসীমা যদি 36 হয়, ঠিক আছে, পরিসীমা মানে কি, এই 3টে বাহু যোগফলটাকেই বলছে পরিসীমা। তাহলে একটা বাহু কত হবে, তাহলে একটা বাহু কত বার করবে কীভাবে, 36কে 3 দ্বারা ভাগ করো, কারণ 3টে বাহু যোগফল যদি 36 হয়, তাহলে আমাদের একটা বাহুর মান বার করতে গেলে এই যে 36, একে 3 দ্বারা ভাগ করলে পেয়ে যাবো, তাহলে 36কে 3 দ্বারা ভাগ করলে কত পাবো, 12 পাবো। এই যে 12 পেলাম, কি এটা একটা বাহুর মান, অর্থাৎ এই বাহুটাও 12, এই বাহুটাও 12, এই বাহুটাও 12। আশা করি ক্লিয়ার হচ্ছে। এবার আমরা বাহুটা কেন আমরা বার করলাম জানো, কারণ এই যে ক্ষেত্রফল রয়েছে, এই ক্ষেত্রফলের একটা ফর্মুলা রয়েছে, এটা ভালোভাবে তোমরা লিখে রাখবে, ঠিক আছে। যখনই তোমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে, বাহু স্কোয়ার। তো আমাদের এখানে তো বাহুর মানটা বলে দেয়নি, সেজন্য এবার বাহুর মান যদি না বলে দেয় আর ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পুট করবো, তখন তো আমাদের বাহুর মানটা জানতে হবে, তাই তো। সেজন্য আমরা একটা বাহুর মান বার করে নিলাম। তাহলে আমরা কী পাচ্ছি, বাহুর মান 12 পাচ্ছি। তাহলে এখানে লিখো √3/4 ইন্টু 12, একটা মান বসিয়ে দাও, ঠিক আছে, 12 তার স্কোয়ার। এবার কি লিখবো, √3, আমি এতবার ভেঙে ভেঙে করছি কারণ তোমাদের যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়, ঠিক আছে। প্রথমে তোমরা শর্টকাট প্রসেসে যাবে না, ঠিক আছে। যেগুলো একদমই হবে না, মানে একদমই অনেক ক্রিটিক্যাল অঙ্ক, সেগুলো আমরা অপশন টেস্ট, ঠিক আছে, এর মাধ্যমে যাব। কিন্তু যেগুলো আমাদের বুঝতে হবে প্রথমের দিকে, তো আমরা বুঝে বুঝে করব। তাহলে √3/4 লিখলাম। এর 12 স্কোয়ার মানে কি, 12 স্কোয়ার মানে কি বলো তো, 12 × 12। তাহলে তুমি আমায় বলো 12 × 12, তো
তাহলে চলো আমি 12 × 12 আমি গুণ করছিলাম, কাটাকাটি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই 12কে আমি 4 দ্বারা কাটলাম, কত পাবো বলো? 3 × 4 = 12 হয়, তাহলে 3 পেলাম। তাহলে নিচে আর কিছু আছে কি? নিচে তো কিছু নেই, তাহলে সমান সমান কত পাবো? √3 পাচ্ছি। 3 × 12 কত হয়? 36 হয়, তাই তো? 36 হয় 3 × 12, তাহলে 3 × 12 36 পাচ্ছি। তাহলে এটাকে আমরা বলতে পারি না যে 36 √3, একই তো ব্যাপার, তাই না? তাহলে দেখো কোথায় আছে 36 √3, এই তো অপশন বি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো এই ফর্মুলাগুলো তোমরা একটু সুন্দর করে খাতায় লিখে রাখবে, ঠিক আছে। চলো 7 নম্বর প্রশ্ন, 100টি চকলেট 5 জন বাচ্চার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেকে তার আগের জনের থেকে 5টি বেশি পায়। সবচেয়ে কম যে পেল সে কত পেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ঠিক আছে। বহু পরীক্ষায় দেখা গিয়েছে এই প্রশ্নটা, এবং খুবই সোজা প্রশ্ন। তুমি জাস্ট এইটুকু ফলো রাখো, এখানে কি বলছে? প্রত্যেকে তার আগের জনের থেকে 5টি বেশি পায়। তো দেখো আমরা কোনো রকম এক্স ধরবো না, আমরা জাস্ট অপশান টেস্ট করবো, আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। কীভাবে? মনে করো এটা একটা বাচ্চা, ঠিক আছে, আমি 5টা বাচ্চা, এভাবে আমি তোমাদের বোঝাচ্ছি এত ভেঙে ভেঙে, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। দেখো আমি দেখেই বুঝে গেছি এখানে অ্যান্সার কোনটা হবে। তো তোমাদের যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমরাও বুঝতে পারবে। কীভাবে? এটা 5টা বাচ্চা, তাই তো। আমি মনে করলাম অ্যান্সার আমাদের 8, যে সবচেয়ে কম পাবে সে 8টি পাবে, 8টি চকলেট পাবে। তাহলে এ যদি 8টি চকলেট পায় তাহলে এ কত পাবে? দেখো প্রত্যেকে তার আগের জনের থেকে 5টি বেশি পায়, অর্থাৎ এই প্রথম বাচ্চা যদি 8টা চকলেট পায়, এ কত পাবে বলো? তাহলে 8 আর 5 কত? 13টা চকলেট পাবে, তাই তো। আগের জনের থেকে দেখো এ দ্বিতীয় জন তার আগের জনের থেকে 5টা বেশি পাচ্ছে, তাহলে এ কটা পাবে? 5 আর 13 কত হয়? 18টা পাবে। এ কত পাবে? 18 আর 5 কত হয়? 23টা, তাই তো। 23 আর 5 কত হয়? 28টা। দেখো প্রত্যেকে তার আগের জনের থেকে 5টি বেশি পাচ্ছে না। দেখো এ দেখো দেখো তার আগের জনের থেকে 5টা বেশি পাচ্ছে, আবার 23 যে চতুর্থ নম্বর বাচ্চাটা আছে সে আবার তার আগের থেকে 5টি বেশি পাচ্ছে। দেখো এ যে আছে এও 5টি বেশি পাচ্ছে। আশা করি এতদূর বুঝতে পেরেছো। এবার এই যে অ্যান্সারটা আমাদের সঠিক কি সঠিক না এটা বোঝার জন্য তোমাকে এবার দেখতে হবে, তুমি যে দেখে ভাগ করে দিলে চকলেটগুলো, তোমাকে তো 100টা চকলেট দেওয়া হয়েছিল, তাই না? তাহলে এদের যোগফলটাও তোমার 100টাই হওয়া উচিত। তাহলে চলো যোগ করি। 8 আর 3 11, 11 আর 8 19, তাই তো। 19 আর 3 22, 22 আর 8 কত হয়? 30। তাহলে 30-এর 0, হাতে থাকছে কত? হাতে থাকছে 3। 2 আর 2-এ 4, 4 আর 1-এ 5, 5 আর 1-এ 6, আর এখানে হাতে 3, তাহলে 9। কত পেলাম? 90। 100 তো আসছে না, কিন্তু আমাদেরকে তো 100টি চকলেট ভাগ করতে বলেছিল, কিন্তু আমরা তো 90টা চকলেট ভাগ করে ফেললাম, তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে না, তাই তো। তাহলে আমরা এখন পরের অপশানটা দেখব, ঠিক আছে। দেখো তাহলে চলো আমরা মনে করবো 10টাই হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এ যদি 10টা পাই, এ পাবে 15টা, এ পাবে 20টা, এ পাবে 25টা, এ পাবে 30টা। এবার তুমি যোগ করে দাও, এগুলোকে এবার যোগ করো, ঠিক আছে। দিয়ে দেখো 100টা চকলেট আমরা কি ভাগ করলাম? দেখো 30 আর 25 যোগ করলে হয়ে যায় 55, 55 আর 20 যোগ করলে হয়ে যায় 75, 75 আর 15 যোগ করলে হয়ে যায় 90, 90 আর 10-এ 100। হ্যাঁ, আমরা 100টি চকলেট ভাগ করেছি, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। এবার তুমি বলবে যে যদি 12 এটাও যদি করতাম বা 15 করলাম না কেন? দেখো এখানে বলেছে সবচেয়ে কম যে পেলো সে কত পেলো, বোঝা গেল। এবার এই যে 10, ঠিক আছে, আমরা যখন 10টা দিলাম প্রথম জনকে, দেখো এদের যোগফলটা 100 আসছে। তুমি এই বাকিগুলো এভাবে ভাগ করে ট্রাই করো, দেখো কোনো মতেই যোগফলটা 100 আসবে না, ঠিক আছে। 100-র থেকে বেশি চকলেট হয়ে যাবে, সেজন্য এটাই আমাদের সঠিক উত্তর। চলো 8 নম্বর প্রশ্ন, বলছে একজন লোক 10% লোকসানে বিক্রি করে, যদি 100 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 10% লাভ হতো। ক্রয় মূল্য কত? আমাদের ক্রয় মূল্য চেয়েছে, তাই তো। তো আমি তোমাদের লাভ ক্ষতি অঙ্কে সবসময় বলে এসেছি বারবার, ক্রয় মূল্য যতই হোক না কেন শতাংশের বিচারে ক্রয় মূল্য কত হয়? 100% হয়, তাই তো। এবার এই ব্যক্তি মনে করো কোনো কিছু হবে, সে 10% লোকসান করেছে একটি দ্রব্য বিক্রি করে, তাহলে সে যদি 100% কিনে আনে, সে লোকসান করেছে 10%, তাই তো। সে 10% কী করেছে? লোকসান করেছে। এবার বলছে 100 টাকা যদি সে আরও বেশি দামে বিক্রি করতো না, তাহলে তার 10% কী হতো? 10% লাভ হতো। একটু বুঝবে এখানে। এবার তুমি একটা কথা ভাবো যে তুমি 10% লোকসান করলে, এবার তুমি যদি 100 টাকা বেশি দামে বিক্রি করো তবে তোমার 10% লাভ হবে, কিন্তু তোমার লাভটা কি কখন হবে? দেখো এখানে বাড়ছে কত?
বাড়ছে কত বলো তো? তুমি কি বলবে এখান থেকে 10 বাড়ছে? না, কারণটা হচ্ছে তাকে তো প্রথমে এই যে তার 10% ক্ষতিটা হয়ে গেছে, তাকে তো প্রথমে 10% পূরণ করতে হবে, তাই না? প্রথমে তাকে 10% পূরণ করতে হবে, তারপর তারপর 10% লাভ করতে হবে, অর্থাৎ 20% বাড়াতে হচ্ছে, তাই তো? দাঁড়াও, তুমি এখন এভাবে বুঝতে পারবে না, আমি একটু অন্যভাবে বোঝাই। দেখো, আমি একদিকে লিখব সিপি লিখব, ঠিক আছে, আর একদিকে লিখব এসপি। তাহলে সে 10% লোকসানে বিক্রি করে, মনে করো সে একটা জিনিস 100 টাকায় কিনেছিল, ঠিক আছে, এবার 10% লোকসান করে মানে কি, অর্থাৎ 90 টাকায় বিক্রি করেছিল, তাই তো? তবেই তার 10% লোকসান হচ্ছে। এবার অঙ্কে কি বলেছে, যে 100 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 10% লাভ হতো, অর্থাৎ দ্রব্যটা সে কি 100 টাকাতেই করতো, মানে কিন্তু বিক্রি করতো কততে, 110-এ, বোঝা গেল? 110-এ বিক্রি করতো। তো দেখো এখান থেকে কত বাড়লো, এই যে বিক্রয় মূল্যটা বাড়লো, কত বাড়লো বলো তো? এখান থেকে 20 বাড়লো না? দেখো 90 আর 20 তো 110 হয়, 20 বাড়লো। আর অঙ্কে বলেছে 100 টাকা বেশি, আর আমরা এখানে পাচ্ছি কত, 20 টাকা বেশি বিক্রি করেছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এই 20-র মানই হচ্ছে 100? তাহলে 20-র মান যদি 100 হয়, তাহলে এই 100-র মান কত? তো আমরা কি করব, ঐকিক নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে 100-র মান কত সেটা বার করার জন্য কি করব, আমি বহুবার বলে এসেছি তোমাদের, আমি জানি এবার তোমরা পারবে। 100/20, ঠিক আছে, দিয়ে 100 দিয়ে গুণ। এবার এই শূন্য আর এই শূন্য কাটা গেল, এই 10কে 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5 আর 100 গুণ করব আমরা, কত পাবো, 500। কোথায় আছে, অপশন বি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? চলো, না বুঝতে পারলে আমাকে জানাবে। 9 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 10, বড় সংখ্যাটি কত? তো আমরা কি করব, দেখো দুটো সংখ্যা বার করে নেব। তা এখানে বড় সংখ্যাটি বলেছে, তো বড় সংখ্যাটা তোমরা কি করে বার করবে বলো তো? ঠিক আছে, খুবই সোজা, এটা এই অঙ্কটা খুবই সোজা, কিন্তু বহু পরীক্ষায় দেয় এই অঙ্কটা। তো বড় সংখ্যা সমান হয়ে যাবে, বলেছে দুটি সংখ্যার যোগফল, তাই তো, আর বিয়োগফল 10, তাহলে এই 40 আর 10 যোগ করো, কত পাবে, 50। এই 50কে 2 দ্বারা ভাগ করো, কত পাবে, 25। এটা হয়ে গেল বড় সংখ্যা, তাহলে 25 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কিন্তু যদি বলতো ছোট সংখ্যা, তখন কি করে করতে? তখন ছোট সংখ্যা বার করার জন্য তোমরা কি করবে, এটা মনে রাখবে, হ্যাঁ, এই প্রসেসটা। তখন ছোট সংখ্যা সমান হয়ে যেত কি, এই 40 থেকে 10 বিয়োগ করো, কত পাবে, 30/2, আবার 2 দ্বারা ভাগ করবো, সমান 15। তাহলে এটা হয়ে যাচ্ছে কি ছোট সংখ্যা, এটা হয়ে যাচ্ছে কি বড় সংখ্যা। তুমি এবার দেখো এই দুটোকে যোগ করো, 25, দেখো এখানে কি বলেছিল, দুটি সংখ্যার যোগফল 40, তাহলে 25 আর 15 যোগ করলে কত হয়, 40 হয় না? দেখো 25 আর 15 যোগ করলে 40। আবার দেখো দুটি সংখ্যার বিয়োগফল কত, 10, তাহলে তুমি 25 থেকে 15 বিয়োগ করে দাও, দেখো 10 আসবে। আশা করি বুঝতে পেরেছো। চলো 10 নম্বর প্রশ্নে কি বলছে, একটি চোঙের ব্যাসার্ধ 7 সেমি ও উচ্চতা 10 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো তোমাদের আমি একটা কথা বলি, দেখো যতগুলো পরিমিতির টপিক রয়েছে, সেই টপিকের ফর্মুলাগুলো ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে, তাহলেই তোমরা খুব সহজেই পরিমিতির অঙ্কগুলো সমাধান করতে পারবে। এবং তোমরা মনে রাখো, তোমাদের এক্সামে পরিমিতি থেকে 2 থেকে 3টি প্রশ্ন অবশ্যই দেবে, ঠিক আছে? তো পরিমিতির চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এই যে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল একটা ফর্মুলা রয়েছে, তুমি যদি ফর্মুলায় মানটা পুট করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। ফর্মুলাটা কি বলো তো, 2πr ব্র্যাকেটে কী হবে, r+h। এবার 2 লিখো, পায়ের মান আমরা সবাই জানি 22/7, আর এর মান কত আছে, দেখো 7, ঠিক আছে, 7 আছে, তো 7 লিখলাম ব্র্যাকেটে, আর এর মান 7 + 10। এবার এই 7 আর এই 7 কাটতে পারি আমি, ঠিক আছে, কাটলাম। তাহলে 2 × 22, নিচে তো আর কিছু নেই, ইন্টু কত হবে, 7 আর 10 17। এবার গুণ করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। এবার তুমি আমাকে গুণ করে অ্যান্সারটা কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো 11 নম্বর প্রশ্নে কি বলছে, একটি বাক্সে 5টি লাল ও 3টি নীল বল আছে, না দেখে একটি বল তুললে লাল বল হওয়ার সম্ভাবনা কত? দেখে মনে হবে বিশাল কিছু অঙ্ক, কিন্তু আদৌ কিছু নেই অঙ্কের মধ্যে। টোটাল বল কত রয়েছে, দেখো টোটাল বল রয়েছে 8টি, ঠিক আছে। এবার আমাদের লাল বলের কথা বলেছে, তাহলে লাল বল কটা রয়েছে, 5টি। অর্থাৎ তুমি এভাবে ভাবতে পারো, দাঁড়াও এখনও বুঝতে পারো, এবার দেখো যদি নীল বল বলতো তাহলে 8টি লিখতাম, ঠিক আছে, নীল বল কটা আছে, 3টি। অর্থাৎ তুমি এভাবে ভাবতে পারো যে
5%, ঠিক আছে, 8-এর মধ্যে 5% চান্স রয়েছে, মানে 8%-এর মধ্যে 5% চান্স রয়েছে যে সেটা লাল বল হবে। আর 8%-এর মধ্যে যদি নীল বলের কথা বলতো, অর্থাৎ 3% চান্স রয়েছে নীল বল হবে। ঠিক আছে, তো আমাদের এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে 5/8। বোঝা গেল? চলো দেখো 12 নম্বর প্রশ্ন, খুবই সোজা অঙ্ক এটা। বলছে 1, 2, 4, 7, 11 পরবর্তী সংখ্যাটা কত হবে? তো দেখো কত বাড়ছে বলো তো। দেখো 1 থেকে 2 হলো 1 বাড়ছে, 2 থেকে 4 হলো 2 বাড়ছে, 4 থেকে 7 হলো দেখো 3 বাড়ছে, 7 থেকে 11 হলো 4 বাড়ছে। তাহলে এবার 11 থেকে কত বাড়বে? দেখো 1 বাড়লো, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তাহলে কত বাড়বে? 5 বাড়বে। তাহলে 11 আর 5-এ 16। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো 13 নম্বর প্রশ্ন, 5 জন লোক 5 দিনে 5টি জামা বানায়, 10 জন লোক 10 দিনে কয়টি বানাবে? খুবই সোজা প্রশ্ন এটা। কি হবে? M1 ইন্টু D1, তাই তো, বাই কী হবে W1 যেটা ওয়ার্ক যেটা বলছে, সমান সমান আমরা কি করতে পারি M2 ইন্টু D2 বাই ওয়ার্ক 2। ঠিক আছে, এবার M1 কত আছে 5 ইন্টু D1 কত আছে 5 বাই ওয়ার্ক কত আছে 5 সমান সমান M2 কত আছে 10 ইন্টু D2 কত আছে 10। আমাদের তো এবার কী চেয়েছে? কয়টি বানাবে, এই W2 যেটা বা ওয়ার্ক 2 এটাই চেয়েছে। এবার আমি তোমাদের বারবার বলে আসি, সমান সমান চিহ্ন থাকলে আমরা ওপরের পাশাপাশি কাটতে পারি আর নিচের পাশাপাশি কাটতে পারি, শুধু আড়াআড়ি গুণ হয়, তাই তো, এভাবে গুণ হয় আর এভাবে গুণ হয়। তাহলে এবার দেখো এই 10কে কাটলাম 5 দিয়ে 2 পেলাম, এই 10কে কাটলাম 5 দিয়ে আবার এখানে 2 পেলাম। ঠিক আছে, এবার আর তো আমি কাটাকাটি করতে পারছি না, তাহলে আড়াআড়ি গুণ চালাও। তাহলে এখানে লিখো W2, ঠিক আছে, সমান, দেখো সমান সমান দিলাম। এবার 5 দুগুণ 10, তাই তো, 10 দুগুণ 20, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত 20। চলো 14 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 1/3 অংশের 1/4 অংশ 10 হলে সংখ্যাটি কত? আমরা জানি না সংখ্যাটি কত, আমরা ধরে নিলাম সংখ্যাটি ছিল x, এবং এই x সংখ্যার 1/3 অংশ এবং তার 1/4 অংশ সমান কত বলেছে? 10 বলেছে, তাই তো, 10 বলেছে। তাহলে এবার আমরা কি করব? দেখো আমরা এখানে x লিখব, ঠিক আছে, সমান সমান এখানে 10 লিখবো। তাহলে এগুলো কোথায় গেল? আমি এগুলোকে সমান চিহ্নের এদিকে নিয়ে আসছি, অর্থাৎ 10-এর এদিকে নিয়ে আসছি। তখন এগুলো কী হবে? উল্টে যাবে, অর্থাৎ 3/1 হয়ে যাবে, ঠিক আছে, 4/1 হয়ে যাবে। এবার দেখো এই 1 লিখাও যা, না লিখাও তাও, তাই তো, নিচে 1-এর কোনো তো মূল্য নেই, মূল্য আছে অবশ্য, কিন্তু এক্ষেত্রে আমাদের কোনো মূল্য নেই, কোনো কাজে আসবে না। তুমি এগুলো রিমুভ করে দিতে পারো, রাখতেও পারো, তোমার ইচ্ছে। ঠিক আছে, এবার দেখো তাহলে x সমান কত পাবো? 3 × 10 = 30, 30কে 4 দিয়ে গুণ করলে কত পাবো? 120 পাবো। আশা করি ক্লিয়ার। চলো 15 নম্বর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। হ্যাঁ, একটু ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো তোমাদের, তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে বুঝবে। বলছে 10 মিটার লম্বা মই মাটি থেকে 6 মিটার উঁচু জানালায় ঠেকানো আছে, মইয়ের গোড়া দেওয়াল থেকে কত দূরে? তো দেখো এটা একটা দেওয়াল মনে করো, এটা হচ্ছে একটা দেওয়াল, ঠিক আছে, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল। এবার জানালাটা রয়েছে এই জায়গা করে, ঠিক আছে, জানালাটা রয়েছে এই জায়গায়। হ্যাঁ, তো এই যে জানালা, তো এই দেওয়াল থেকে এই জানালা পর্যন্ত এর উচ্চতাটা আমাদের কত বলেছে? দেখো 6 মিটার উঁচু জানালা রয়েছে, তাই তো, 6 মিটার উঁচু জানালায়, অর্থাৎ এর উচ্চতা 6 মিটার বলে দিয়েছে। এবার বলেছে কি 10 মিটার লম্বা মই মাটি থেকে রয়েছে, অর্থাৎ 10 মিটার লম্বা। এবার তুমি আমাকে বলো যে 15 নম্বর প্রশ্ন, 10 মিটার লম্বা মই মাটি থেকে 6 মিটার উঁচু জানালায় ঠেকানো আছে, মইয়ের গোড়া দেওয়াল থেকে কত দূরে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, একটু ভালোভাবে মনোযোগ সহকারে বুঝবে। দেখো মনে করো তুমি এটা একটা দেওয়াল, ঠিক আছে, এটা হচ্ছে একটা দেওয়াল এবং জানালাটা রয়েছে ঠিক এই জায়গা করে। এবার এই দেওয়াল থেকে এই জানালার উচ্চতা আমাদের কত বলেছে? দেখো আমাদের উচ্চতাটা বলেছে 6 মিটার, তাই তো, 6 মিটার উঁচুতেই তো জানালাটা রয়েছে। এবার অঙ্কে বলেছে কি 10 মিটার লম্বা মই মাটি থেকে এই 6 মিটার উঁচু জানালায় ঠেকানো আছে। তাহলে মইটা যদি এই জানালাতে ঠেকানো থাকে তাহলে কীভাবে ঠেকানো থাকবে? এইভাবে ঠেকানো থাকবে, তাই তো, আমরা মই তো সাধারণত এইভাবেই ঠেকিয়ে রাখি, এইভাবে ঠেকানো থাকবে। এবার এই মইটার যে দৈর্ঘ্য বা মইটার যে লম্বা কত বলেছে? 10 মিটার। এবার আমাদের কি চেয়েছে অঙ্কে? দেখো বলেছে মইয়ের গোড়া কোনটা? এটা মইয়ের গোড়া। এবার এই গোড়া থেকে দেওয়াল কত দূরে তাই বলেছে, তো এটা কি দেওয়াল, তাহলে এই যে দূরত্বটা আমাদের এটা চেয়েছে,
তাই তো এই দূরত্বটা আমাদের চেয়েছে। তো তুমি এখানে মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটা কি বলো তো? এটা হচ্ছে এখন সমকোণী ত্রিভুজ একটা, যার 3টে কোণই সমান। ঠিক আছে, তো দেখো এ বি এর মান আমরা জানি, এ সি এর মান জানি। তো বি সি এর মান যদি আমরা জানতে পারি তাহলেই তো আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো এই যে বি সি এর মান, এটা আমরা কিভাবে বার করতে পারবো বলো তো? আমরা ক্লাস 10-এ পড়েছিলাম কি, পিথাগোরাসের উপপাদ্য, তোমাদের অবশ্যই মনে আছে সবার। তাহলে আমরা এখানে লিখব এ বি, উপপাদ্যটা কি, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, সরি প্লাস কেন বলছি, সমান সমান প্লাস বি সি স্কোয়ার। ঠিক আছে, এবার এ বির মান কত আছে? 10। তাহলে তুমি এখানে লিখো 10 স্কোয়ার সমান সমান এ সির মান কত আছে? দেখো 6, তাহলে এখানে লিখো 6 স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এর মান তো আমরা জানি না, তাহলে তুমি এখানে লিখো বি সি স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি কি করবে, এই যে বি সি স্কোয়ার, এটা তুমি সমান চিহ্নের এদিকে নিয়ে আসো। তাহলে এখানে প্লাস আছে, তাই তো এখানে প্লাস, দেখো এখানে মাইনাস বি সি স্কোয়ার হয়ে যাবে সমান, দেখো এখানে কত আছে বলো? এখানে আছে 6 স্কোয়ার, তুমি এখানে 6 স্কোয়ারটা রাখো। এবার এটা কি 10 স্কোয়ারটা এখানে তো প্লাস আছে, কিছু নেই, মানে এটা যখন সমান চিহ্নের ওদিকে যাবে তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 10 স্কোয়ার। এবার দেখো আমাদের বিসির মান প্রয়োজন, কিন্তু এখানে বিসি স্কোয়ার আছে, তাহলে তুমি এখানে কি করব, আমরা এই স্কোয়ারটাকে তুলব। কিভাবে তুলতে পারি আমরা বিসি লিখব, এই স্কোয়ারটাকে ওঠানোর জন্য আমি তোমাদের বহুবার বলেছি রুট লেগে যায়, তাই তো? তাহলে রুটের ভিতরে এখন কি হয়ে যাবে, 6 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। এই রুটটা কেন এলো, কারণ আমি স্কোয়ারটা তুলে দিলাম, তো যখনই তুমি এই স্কোয়ারটা তুলে দেবে এখানে রুট লেগে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখো মাইনাস বিসি সমান, এবার তুমি বলো 6-এর স্কোয়ার কত হয়? 36, 10-এর স্কোয়ার কত হয়? 100, তাই তো? সমান সমান, এবার তুমি বলো 36 থেকে তুমি যদি 100 বিয়োগ করো, ঠিক আছে, তাহলে কত পাবে বলো? 36 থেকে যদি তুমি 100 বিয়োগ করো, দেখো তুমি পাবে -64 পাবে। কেন 64 পাচ্ছ, এখানে মাইনাস কেন এলো? কারণটাই হচ্ছে যে এই যে এটা বড় সংখ্যা, তুমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছো, আর বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে, সেজন্য মাইনাস বসলো। এবার রুট থেকে কত বেরোবে? এই 64, এটা কতর স্কোয়ার? 8-এর স্কোয়ার, তাহলে কত পাবো? -8। আর এখানে কি আছে? মাইনাস বিসি। তো সমান সমান যদি চিহ্ন থাকে তো আমরা এ পাশ ওপাশ কাটতে পারি, আমি আগেই বলেছিলাম। যদি কাটা যায় তা দেখো দুই দিকে সমান আছে, কি আছে? মাইনাসটা সমান আছে, তাহলে মাইনাস আর মাইনাস কেটে গেল। তাহলে বি সি সমান আমরা কত পাচ্ছি? 8। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি এতদূর ভেঙে ভেঙে করালাম যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, তো তোমরা যখন বুঝে যাবে না একবারে বার করে নেবে। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, 12টি ডিমের দাম 36 টাকা হলে 8টি ডিমের দাম কত? তাহলে এই অঙ্কটাকে আমাদের করে দিতে হবে, খুবই বাচ্চাদের অঙ্ক। 12টি ডিমের দাম 36 টাকা, 12টি ডিমের দাম 36 টাকা, তাহলে একটি ডিমের দাম কত হবে? ভাগ করো 36কে 12 দ্বারা, 3 পাবে, মানে একটি ডিমের দাম 3 টাকা। তাহলে 8টি ডিমের দাম কত হবে? তাহলে 8-এর সঙ্গে 3 গুণ করে দাও, 24 টাকা। তাই তো, খুবই সোজা অঙ্ক, অপশন বি। চলো 17 নম্বর প্রশ্ন বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে ও প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কত বাড়বে? তো দেখো এই অঙ্কের সমাধান আমরা কিভাবে করব, আমরা এই শতাংশের ভগ্নাংশ বার করে নেব। তাহলে 20% ভগ্নাংশ কত হয়? 1/5, এবং 10% ভগ্নাংশ হয়ে যায় 1/10। এবার অনেকেই হয়তো জানো না যে ভগ্নাংশ কি করে বার করবো ওই শতাংশ থেকে। তো দেখো আমি 20%-এর ভগ্নাংশ কীভাবে বার করলাম বলো তো? এই যে শতাংশটা না, এটা উঠে গিয়ে নিচে 100 বসে। এবার এই শূন্য আর এই শূন্য কাটা গেল, 10কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 5 পাবো, অর্থাৎ ওপরে কিছু নেই, মানে কত পেলাম? 1/5। এবার 10% ভগ্নাংশ, এই শতাংশটা উঠে গিয়ে, ঠিক আছে, 10/100, এই শূন্য আর এই শূন্য কাটা গেল, আর তো কাটাকাটি যাচ্ছে না, অর্থাৎ ওপরে 1 আছে নিচে 10। আমি এটা এভাবেই করলাম। এবার দেখো মনে করো যে দৈর্ঘ্য প্রথমে ছিল 5, এবার কি বলেছে? 20% বাড়ালে, তাহলে 5 আর 1 যোগ করো, কত হয়? 6। তাহলে 20% বাড়ালে দৈর্ঘ্য হয়ে যাবে 6। এবার বলেছে প্রস্থ 10% কমালে, তাহলে প্রস্থ মনে করো প্রথমে ছিল 10, যখন 10% কমানো হলো, তাহলে 10 থেকে এই 1 বিয়োগ করো, কত পাবে? 9। 10% কমালে প্রস্থটা 9 হয়ে গেল। এবার তোমার কি করণীয়? এই 5 আর 10 গুণ করো, 5 10 50, আর 6 আর 9 গুণ করো, 6 9 54। দেখো প্রথমে যদি ক্ষেত্রফল 50 থাকে, এই বাড়া কমার ফলে 54 হয়ে গেল। তাহলে এখান থেকে কতটা বাড়ছে? 4 বাড়ছে। তাহলে এই যে 4 বাড়ছে আমাদের শতাংশে আনতে হবে।
এই যে 4 বাড়ছে কতর মধ্যে বাড়ছে, তুমি বলবে 50-এর মধ্যে বাড়ছে, তুমি 50 লিখবে নিচে, শতাংশে আনার জন্য 100। এই শূন্য আর এই শূন্য কাটা গেল। এই 10কে 5 দ্বারা ভাগ করলে পাবো 2, তাহলে 4 দুগুণ 8, তাহলে 8% আমাদের সঠিক উত্তর, অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। চলো 18 নম্বর প্রশ্ন। একটি কাজ এ 10 দিনে, বি 15 দিনে করে। তারা একসাথে 4 দিন করার পর বি চলে গেল, বাকি কাজ এ কত দিনে করবে? দেখো এ বলছে 10 দিনে করে, বি করে কত দিনে সেই কাজ? 15 দিনে করে। এবার আমাদের এখানে মোট কাজটা বার করতে হবে, ঠিক আছে, টোটাল কাজটা কতটা ছিল। তো 10 আর 15 তুমি যদি লসাগু বার করো তাহলে কত পাবে? 10 আর 15 লসাগু হয়ে যাবে 30। কেউ যদি মুখে মুখে না বার করতে পারো এখানে লিখবে 15 আর 10, এভাবে বসিয়ে বার করো। কত দিয়ে যাবে? দেখো 5 দিয়ে যাবে, 5 3 15, 5 2 10, আর তো যাচ্ছে না, তাহলে লসাগু মানে কি সবগুলোই গুণ, 5 3 15, 15 2 30, দেখো 30 লিখলাম। তো এই যে 30 পেলাম, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক বা মোট কাজ। বা তুমি এভাবেও ভাবতে পারো যে তাকে 30টা পেজ, ঠিক আছে, 30টা পেজ লিখতে হতো, 30টা পেজ, ঠিক আছে, লিখতে হতো। এই 30টা পেজ লিখতে এ 10 দিন সময় নেয় আর বি 15 দিন সময় নেয়। তাহলে এই যে এ যে 10 দিনে 30 পেজ লিখছে, তাহলে একদিনে কত পেজ লিখবে এ? তো সেটা কীভাবে বার করব? 30কে 10 দ্বারা ভাগ করো, কত পাবে? 3, অর্থাৎ 3 দিনে 3টে করে পেজ লিখবে, তাই তো। দেখো বি কী করছে? 15 দিনে 30 পেজ লিখছে, তাহলে একদিনে কত পেজ লিখবে? 2 পেজ লিখবে। 30 দ্বারা এই 30কে 15 দ্বারা ভাগ করো, বোঝা গেল। এবার অঙ্কে কি বলছে? তারা একসাথে 4 দিন করার পর, অর্থাৎ তারা এ আর বি কি হয়েছে, তুমি প্রথমে এটা বার করো, তারা একদিনে দুজন মিলে কত পেজ লিখবে? 3 আর 2 কত? 5, অর্থাৎ তারা একদিনে 5টা পেজ লিখতে পারবে, তাই তো। এবার দেখো অঙ্কে বলেছে তারা 4 দিন একসাথে লিখেছিল, তাহলে 4 দিনে তারা কতগুলো পেজ লিখেছে? 4 × 5, অর্থাৎ 20টা পেজ লিখে নিয়েছে, তাই তো। বাকি কতগুলো পেজ থাকবে তাহলে 30-এর মধ্যে? 10 পেজ। এই 10 পেজটা কে লিখবে? দেখো 4 দিন কাজ করার পর বি চলে গেল, তাহলে পড়ে রইল এ লিখবে। তাহলে এ একদিনে কত পেজ লিখছে? 3 পেজ লিখছে, তাহলে এই 10 পেজ লিখতে তার কত লাগবে? 3 দ্বারা ভাগ করো, তাই তো। এবারে 10কে 3 দ্বারা ভাগ করলে তোমার অ্যান্সার আসবে কি? 3.33। অপশন ডি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই জানাবে। চলো 19 নম্বর প্রশ্ন। বলছে একটি গোলকের ব্যাস 14 সেমি, আয়তন কত? তাহলে এবার আমাদের গোলকের আয়তনের ফর্মুলা জানতে হবে। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি হয়? 3 কেন লিখছি আমি? 4, ঠিক আছে, 4/3 পাই আর কিউ, ঠিক আছে। এবার দেখো আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এখানে দেওয়া রয়েছে ব্যাস। তো আমরা ব্যাসার্ধ কিভাবে পাবো? এই 14কে 2 দ্বারা ভাগ করো, কত পাবে? 7, এটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে লিখো 4/3, পায়ের মান কত? 22/7, তাহলে লিখো 22/7, ঠিক আছে। আর এর মান কত পেলাম? 7, তাহলে 7টা আমরা 3 বার লিখব, কারণ কিউব আছে, তাই তো। তাহলে এই 7 আর এই 7 কাটা গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার গুণ করো, দেখো 4 × 22 × 7 × 7 বাই কত আছে? 3 আছে। তাহলে তোমরা গুণ করে ভাগ করো, দিয়ে কত আসছে আমাকে জানাও, সেটাই হবে সঠিক উত্তর। চলো 20 নম্বর প্রশ্ন, এটা আমাদের আজকের শেষ প্রশ্ন। বলছে 1000 টাকার নোটে 20% নকল, 1000 টাকার নোটে মানে 1000 টাকায় 20% নকল হলে 5000 টাকায় কত টাকা আসল থাকবে তাই বলেছে। দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, তুমি একটু বোঝো এখানে। আচ্ছা 1000 টাকার নোটে যদি 20% নকল হয় তাহলে আসল কত হবে বলো? আসল কত হবে? দেখো 20% নকল মানে আসল হয়ে যাবে 80%, তাই তো। নকল তো 20%, নকল যদি 20% হয় তাহলে আসল কত হবে? 80% হবে, তাই তো। এবার অঙ্কে বলেছে যে 5000 টাকায় কত টাকা আসল থাকবে, তাহলে আমরা এখানেও বলতে পারি 80% আসল থাকবে, তাই তো। এবার এই যে 5000 টাকা, ঠিক আছে, এই 5000 টাকা তো 100%-এর মান। আমি তোমাদের বারবার বলে এসেছি যে মোট টাকা সবসময় কত হয়? 100% হয়। তাহলে 100% সমান যদি 5000 হয় তাহলে 80% সমান কত? সেটা বার করো ঐকিক নিয়মে। তাহলে 5000/100
তাই তো? আমরা 80% মান বার করছি, তাই 80 দিয়ে গুণ। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটা গেল, 5 আর 8 কত হয়? 40 হয়। আর এ একটা শূন্য আর এ একটা শূন্য পাশে বসে গেল, কত পেলাম? 4000। কোথায় আছে? অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। তোমরা যারা যারা ম্যাথে দুর্বল রয়েছো এবং ম্যাথটাকে একদম বেসিক থেকে শিখতে চাও, তো তোমাদের আমি জানিয়ে রাখি,